হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ বলতে পারো এটা কি? রাসায়নিক বিক্রিয়া। তো এভাবে দেখা হলো কেন? রাসায়নিক সমীকরণগুলো এভাবেই লেখা হয়। তোমরা ঠিক ভাবছো, তাহলে কি বলতে পারবে যে এখানে কোন কোন পদার্থগুলো কি পরিমাণে মিলিত হয়ে কি পরিমাণ পদার্থ তৈরি করছে? বলতে পারছো না তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বলতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায় রাসায়নিক গণনা নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে তা দেখতে পাচ্ছ। ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি এই চ্যাপ্টারে কোনো কনফিউশন থাকবে না। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করে অনুপ্রাণিত করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা চেপে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এটা কি বলতো? এটা কি? রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এটা একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, এটা আমরা সবাই জানি। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া আমরা দেখেই চিনতে পারি, তাই না? কিন্তু রাসায়নিক বিক্রিয়া যদি সংজ্ঞা বলা যায় তাহলে কি বলা যাবে? রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো? যখন ঘি বা ততোধিক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নতুন বিক্রিয়া পদার্থের সংগ্রহ রাসায়নিক বিক্রিয়া হলো। দুই বা ততোধিক পদার্থ হতেই হবে। একটা পদার্থ একটা হলেও একটা হলে হবে কি হয়? তারপর পদার্থ দুই বা ততোধিক পদার্থ, তারপর কি বলি? পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নতুন বিক্রিয়াজাত পদার্থের ফলন হলে তাকে রাসায়নিক নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। নতুন, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে? তো এখানে কি হয়েছে? কি দেখতে পাচ্ছি যে দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করেছে এবং নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ, নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি করেছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া। তো সংজ্ঞাটা দেখে লিখতে পারি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, তাকে কি বলে? রাসায়নিক বিক্রিয়া। মনে রাখবেন সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়ে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট, নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। আর যারা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক। কি বলা হয়? বিক্রিয়ক। ধর আমরা একটা উদাহরণ নিই। ধর এ একটা পদার্থ আছে আর বি আরেকটা পদার্থ আছে। এই দুটো বিক্রিয়া করে দুটো নতুন পদার্থ সি আর ডি উৎপন্ন করলো। তাহলে এ আর বি কে কি বলবো? বিক্রিয়ক। কি বলবো? বিক্রিয়ক। আর সি আর ডি কে কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ মানে বিক্রিয়া থেকে উৎপন্ন পদার্থ। ঠিক আছে? তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়ক, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ। তারপর কোন রাসায়নিক বিক্রিয়ায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ গুলি অংশগ্রহণ করে, যেসব পদার্থ
গুলি অংশগ্রহণ করে তাদের বিক্রিয়া এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ বলে। ঠিক আছে? এটা কি এটা কি এটা হলো কার্বন, এটা অক্সিজেন, আর কি তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তো কার্বনকে বা কার্বন নির্মিত কোনো বস্তুকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, ঠিক আছে না, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি। যেমন রান্নার কাজ করি আমরা, কাঠ ফাট করি, ঠিক আছে না, সেখানে কি হয় কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এই যে প্রক্রিয়াটা, এটা হলো একটা রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে না। আর এখানে কার্বন আর অক্সিজেন অংশগ্রহণ করলো, তাহলে কার্বন আর অক্সিজেনকে কি বলবো বিক্রিয়া, কি বলবো বিক্রিয়া। আর তার ফলে কি তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হলো বিক্রিয়া পদার্থ। অল ক্লিয়ার? চল এবার নেক্সট। এবার এই যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এই জিনিস C+O2 অ্যারো CO, এই জিনিসটাকে কি বলা হয় জানিস? রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। কোন একটা রাসায়নিক বিক্রিয়াকে এভাবে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। আসলে C ফর কি কার্বন, C মানে কার্বন, অক্সিজেন মানে O2 মানে অক্সিজেন, ঠিক আছে না, আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড। তো এদেরকে চিহ্ন আর সংকেত দিয়ে প্রকাশ করেছে, চিহ্ন আর সংকেত দিয়ে প্রকাশ করেছে। সংক্ষিপ্তভাবে প্রকাশ করার এই পদ্ধতি, এটাকে কি বলা হয় রাসায়নিক সমীকরণ। এটা কি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের যদি সংজ্ঞা দিকে লিখবো, যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী অংশগ্রহণকারী বিক্রিয়ক বিক্রিয়ক ও বিক্রিয়াজাত বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও রেখে উপযুক্ত চিহ্ন ও সংকেত দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সংজ্ঞা বলে। ঠিক আছে? রাসায়নিক সংজ্ঞা। যেমন এই যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এটাকে যদি আমরা চিহ্ন সংকেত দ্বারা প্রকাশ করি মানে এইভাবে, তাহলে এটা হলো একটা রাসায়নিক সংজ্ঞা। ঠিক আছে? রাসায়নিক আ সমীকরণ, ইয়েস রাসায়নিক সমীকরণ। ঠিক আছে? এবার এখানে একটা কথা আন্ডারলাইন করছি, এটা কিন্তু সমতা বজায় রেখে। কেন সমতা বজায় রেখে এই কথাটা বলা হয়েছে কেন? কেন সমতা রাখতে হবে? তো এর পিছনে ভরের নিত্যতা সূত্র দেয় কে? ভরের নিত্যতা সূত্র। কি এটা? কে জানে? কেউ জানে ভর নিত্যতা? ভরের নিত্যতা সূত্র। কেউ জানে ভরের নিত্যতা? ভর অবিনশ্বর। ভর অবিনশ্বর। অবিনশ্বর মানে একে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। ঠিক আছে? কোন রাসায়নিক পরিবর্তনের আগে, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের মোট ভর কি থাকে? সমান থাকে। পদার্থের মোট ভর সমান থাকে, পরিবর্তিত হয় না। ঠিক আছে না? যেমন এখানে যদি দেখি আমি, এখানে এখানে দেখ কার্বনের আগে থেকে একটু বলে নিই।
কার্বনের পারমাণবিক ভর হলো 12 গ্রাম। পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর হলো 12 গ্রাম। আর যদি পারমাণবিক ভর বলি তাহলে 12, খালি 12 ঠিক আছে। পারমাণবিক ভরের কোনো একক থাকে না, কেন এটা একটা তুলনামূলক রাশি, ঠিক আছে? কিন্তু সেই ভরটা যদি গ্রামে প্রকাশিত করি সেটা হলো গ্রাম পারমাণবিক ভর, সেটা যেটা আমরা 9 এ পড়েছি। কার মনে আছে কিনা জানি না। আর অক্সিজেনের আণবিক ভর কত হবে? আহ, পারমাণবিক ভর 16, দুটো অক্সিজেন আছে একটা অণুতে, তাহলে এটা হলো 32 গ্রাম। তাহলে মোট কত হবে এখানে? 44 গ্রাম। আর এখানে কত তৈরি হয়েছে দেখ, 12 প্লাস 2 ইন্টু 16 প্লাস 12 দুগুণে 16 দুগুণে 32, হলো মোট 44 গ্রাম। তাহলে এদিককার 44 গ্রাম বিক্রিয়ক, 44 গ্রাম বিক্রিয়ত পদার্থ 44 গ্রাম। তার মানে কি ভরের একটা সমতা হলো, ভরের নিত্যতা সূত্রটা মেনে চলো, ঠিক আছে না? তো এই ভরের নিত্যতা সূত্রটা মানিয়ে চলার জন্য কোন একটা সমীকরণকে সমতা বিধান করতে হয়। এই জন্য এখানে সমতা বজায় রেখে কথাটা বলা হয়েছে। অন্য একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা কি হবে? ধর জল H2 প্লাস O2 মিলে কি তৈরি হয় রে? H2। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? জল, ঠিক আছে? তো এদিকে হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর কত রে? পারমাণবিক ভর কত কি? এক, দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 1 কে 2। অক্সিজেনের কত? 16। পারমাণবিক ভর দুইটা, একটা অণুতে দুইটা পরমাণু আছে, তাহলে 16 দুগুণে 32। তাহলে এটা 2 গ্রাম, এটা 32 গ্রাম, মিলে কত হলো? 36 গ্রাম। মোট কত হচ্ছে রে? 36 গ্রাম হচ্ছে কি? তো 36 গ্রাম বিক্রিয়ক। এবার বিক্রিয়ক পদার্থ লেখ, কত হচ্ছে? 2 গুণ 1 প্লাস 16, 34, 34 না? 2 গুণ 1 প্লাস 16, তো 2 প্লাস 16 মানে কত হলো? 18। তাহলে এখানে 34 গ্রাম বিক্রিয়ক মিলে 18 গ্রাম বিক্রিয়ক পদার্থ তৈরি হচ্ছে। তাহলে ভরের নিত্যতা সূত্রের বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছে তো, বিরুদ্ধে যাচ্ছে কিনা? কিন্তু ভরের নিত্যতা সূত্রে কি বলা আছে? যে পদার্থের ভর অবিনশ্বর, ঠিক আছে না? কোনো একটা রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের, কোন একটা রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর কি থাকে? অপরিবর্তিত থাকে, মানে একই থাকে। তাহলে এখানে একই থাকছে না। তাহলে একই রাখার জন্য কি করতে হবে? এটাকে সমতা বিধান করতে হবে। আর সমতা বিধান কি করে করতে হয় ছোট ক্লাসে পড়েছিস, এটা প্রতিদিন করতে হবে। এখানে 2, এখানে 2। এবার যদি হিসাব করে দেখি, দুই দিকে সেম ওজন আছে, সেম ভরের পদার্থ বিক্রিয়া করে সেম ভরের পদার্থ তৈরি করছে। দেখ, এটা 2 ইন্টু 2 মানে 4 গ্রাম, প্লাস এটা কত? 32 গ্রাম, তাই না? মিলে কত হলো? 36 গ্রাম। সমতা বিধান করার পর ইয়ে করছে। আর খালি H2 এর কত বেরিয়েছিল? 18 গ্রাম। তাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 18 দুগুণে 36। এবার ভর ঠিক আছে। তাহলে এটা হবে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক সমীকরণ এইটা হবে, আগেরটা নয়। এটা হবে রাসায়নিক সমীকরণ। সমতা বিধান করার পর যেটা পাবো সেটা হবে আসল রাসায়নিক সমীকরণ। কথা বলতে বোঝা গেল ক্লিয়ার? হ্যাঁ, কেন সমতা বিধান করা? ঠিক আছে, তাহলে ভরের নিত্যতা সূত্রটা লিখে ফেলেন। পদার্থের ভর, অবিনশ্বর, অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনের পরিবর্তনের আগে ও পরে, আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত, অপরিবর্তিত। হ্যাঁ, এই মহাবিশ্বে মোট ভর ধ্রুবক। এই মহাবিশ্বে মোট ভর ধ্রুবক। কথা বললি? ধর আমার পৃথিবী, আমাদের পৃথিবীর কথাই ধরি। পৃথিবীতে যা বায়ুমণ্ডল, ঘর বাড়ি, পৃথিবীর নিজের ভর সবকিছু মিলে যে ভরটা আছে এটা কি ধ্রুবক? ঠিক আছে, এটা পরিবর্তন হয় কি? পাশের গ্রহ থেকে কি সাপ্লাই হয় ভর? যে আজকে 2টা পাথর পাঠিয়ে দিয়েছি, না হতে পারে? হতে পারে। কি যে যখন উল্কাপাত, তখন বাইরের কিছুটা ভর ঢোকে, তো যাই হোক ওটা খুব নগণ্য।
তো ব্যাপার হচ্ছে এই গোটা বিশ্বটা বানানো যায়, মহাবিশ্ব, গোটা মহাবিশ্ব। একটা ভর যে আছে না ধ্রুবক, ওটা চেঞ্জ হয় না। ঠিক আছে? তো ভরকে কি করা যায় না? সৃষ্টি বা ধ্বংস করা যায়। ঠিক আছে? বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপ উৎপন্ন হয়, যেমন এই বিক্রিয়াটাতে দেখেন, এই বিক্রিয়াটা কার্বন আর অক্সিজেন যখন আহ মানে কোনো কাঠ, কয়লা এগুলো দিয়ে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ায়, মানে কার্বনকে পোড়াচ্ছি। ঠিক আছে? তাহলে কার্বন প্লাস অক্সিজেন, তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো শুধু কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, সঙ্গে কিন্তু তাপ শক্তিও তৈরি হয়। কি তৈরি হয়? তাপ শক্তি, হয় না? তাপ শক্তিটা কিন্তু কাজে লাগাচ্ছে। ঠিক? তো তাপ শক্তি তৈরি হয়। তো এই যে তাপ শক্তিটা তৈরি হলো, এর উৎসটা কি? এটা কোথা থেকে আসে? এটা কোথা থেকে আসে? তাই না? কার্বন আর অক্সিজেন যোগ করে কার্বন ডাই অক্সাইড হয়। ঠিক আছে? সমাধান হয়ে গেল দেখলাম। তো এই তাপ শক্তিটা কোথা থেকে আসলো? তো এটাকে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, থিওরি অফ রিলেটিভিটি থেকে থিওরি অফ রিলেটিভিটি দ্বারা ব্যাখ্যা করা যায়। কথা হলো? তা থিওরি অফ রিলেটিভিটিতে কি বলা হয়েছে? যে কিছু পরিমাণ, মানে ভরকে, ভর আর শক্তি, এটা অ্যা পরিবর্তন করা যায়। ভরকে শক্তিতে, শক্তিকে ভরে। ভরকে শক্তিতে, শক্তিকে ভরে পরিবর্তন করা যায়। তিনি এটা বলেছিলেন। এবং সেটার একটা সমীকরণ দিয়েছিলেন কি? যে E ইকুয়াল টু mc স্কয়ার। ঠিক আছে? E ইকুয়াল টু mc স্কয়ার। মানে এই যে তাপ শক্তিটা উৎপন্ন হলো, এটা কোন সমীকরণ মেনে হলো? E ইকুয়াল টু mc স্কয়ার, যেখানে E হলো শক্তি বা এনার্জি, E ফর এনার্জি, m হল মাস বা ভর। আর এই যে c হলো, এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে, আলোর গতিবেগ। এই সূত্রটা মূলত কি? শক্তি আর ভরের মধ্যে যে সম্পর্কটা, সেটা দেওয়া হয়েছে ইকুয়েশনটা। ঠিক আছে? তো এই যে তাপ শক্তিটা উৎপন্ন হলো, এটা সাধারণত এই যে এখানে কত পেয়েছিলাম আমরা? 44 গ্রাম না? এটা এক্সাক্টলি 44 গ্রাম হয় না। কিছুটা ফ্র্যাকশন অফ ওয়েট, মানে 0.00005 গ্রাম, এতটা ভর কম হয়। খুব নগণ্য একটা ভর কম হয়। সেই ভরটাই কি হয়ে যায়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। বলে আমরা কি পাই? তাপ পাই। ঠিক আছে? এটা জাস্ট তোদের খালি এমনি নলেজে দিলাম। পরীক্ষায় কেমন আসার মতো ইয়ে নেই। তো খালি এটাই মনে রাখবি যে ভর, ভরকে শক্তিতে কনভার্ট করা যায়। আর শক্তিকে ভরে কনভার্ট করা যায়। এবং ভর আর শক্তির মধ্যে সম্পর্কটা কি? E ইকুয়াল টু mc স্কয়ার। এটাকে কি বলা হয়? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। আইনস্টাইনের আপেক্ষিকতা, আপেক্ষিকতাবাদ। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। ঠিক আছে? এরপর পারমাণবিক ভর আর আণবিক ভর কি জিনিস, সেটা আমরা অলরেডি পড়েছি না ক্লাস 9 এ? কি পড়া গেছে না ক্লাস 9 এ? পারমাণবিক ভর, পারমাণবিক ভর এর সংজ্ঞাটা আসবে না, কিন্তু এই বেসিক জিনিসটা লাগবে, সংজ্ঞাটা দরকার নেই, কিন্তু পারমাণবিক ভর কি জিনিস সেটা লাগবে। ঠিক আছে? আর আণবিক ভর, তো সেটা পরে আসছি। তো পারমাণবিক ভর কাকে বলে? কে বলতে পারবে? কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের কি বলা হয়? পারমাণবিক ভর। পারমাণবিক ভর। তো এখানে পারমাণবিক ভরের একক থাকে না কেন? এটা একটা তুলনামূলক রাশি। আমরা তুলনা করছি। এটা এখানে আসবে না, কিন্তু আরো কয়েকটা থিওরি আছে, সেটাকে ব্যাখ্যা করতে এটা কাজে লাগে। এটা আমাদের লাইনে পড়া হয়ে গেছে। সংজ্ঞাটা আসবে না, কিন্তু জানা দরকার কেন? আহ এই চ্যাপ্টারটার আরো ২-১ টা জিনিসকে আমাদের বুঝতে হলে এটা মনে রাখতে হবে। তাহলে কোন কোন মৌলের একটি পরমাণু ভর, কোন মৌলের পরমাণু ভর একটি, কোন মৌলের একটি পরমাণু ভর একটি C12 বলে 12C,
পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক পারমাণবিক ভর বলে। ঠিক? অর্থাৎ কি লেখা যায়? পারমাণবিক ভর সমান কি? মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ভাগ 12c এর একটি পরমাণু 1/12 অংশের ভর। মৌলের একটি পরমাণুর ভর বাই 12c এর একটি পরমাণুর 1/12 অংশের ভর। দেখ, কোনো একটা ভর মাপার আগে তো আমরা একটা প্রমাণ ভর ইউজ করি। কি রে? প্রমাণ ভর ইউজ করি না? ধর আমি 10 কেজি মাপবো, তো একটা 1 কেজির বাটখারা দিব, ওটাকে 10 বার 10 পাল্লা মাপলে 10 কেজি হয়ে গেল। কথা বুঝলি কি না? তো এরকমই পরমাণুর ভর মাপার ক্ষেত্রে বাটখারাটা কি? কার্বনের C12 পরমাণুর 1/12 ভর অংশটাকে 1 ইউনিট ধরা হয়। এই যে এইটা আছে কার্বনের ভর, এই যে কার্বনের C12 পরমাণুটার 1/12 অংশ, এই যে 1/12 অংশ, 12 অংশ ভর, এটাকে 1 ইউনিট ধরা হয়। 1 ইউনিট বা যেটাকে আমরা কি রে পারমাণবিক ভর একক বলেছিলাম, AMU, অ্যাটমিক মাস ইউনিট, মনে পড়ছে? অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে? এই পরিমাণ ভরটাকে কি 1 একক ধরেছিলাম। এটা এটা পৃথিবীর সবচেয়ে ছোট ভর মাপার একক, যেটা কোন পরমাণুর ভর মাপা হয় যেটা দিয়ে। ঠিক আছে? তো 1 AMU মানে কি? কার্বনের C12 আইসোটোপের একটা পরমাণুর 1/12 অংশই হলো 1 ইউনিট। আরো বিভিন্ন স্কেলে ছিল, তো ওদিকে যাবো না, জটিলতা বাড়াচ্ছি না। ঠিক আছে না? এইটুকু মনে রাখবে। ঠিক আছে? তো সমান দিয়ে লিখে রাখ। পারমাণবিক ভর, পারমাণবিক ভরের একক নেই। মানে এটা একক বিহীন রাশি। কেন? কারণ কারণ এটি একটি অনুপাত, আর অনুপাতের কোনো কি একক থাকে না। অনুপাতের মাধ্যমেই তো আমরা বুঝতে পারি যে একটা বস্তু আর একটা বস্তুর কত গুণ কোন রাশির ক্ষেত্রে। ঠিক আছে না? এবার আণবিক ভরটা দেখ, এটার ফর্ম ফিল আপ করবো। দেখ, আণবিক ভর কাকে বলবো? আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর তাহলে কি হবে? কোন মৌল বা যৌগের কি হবে এখানে? কোন মৌল বা যৌগের, তাহলে কোন মৌল, এই জায়গাটায় লিখবো কোন মৌল, অবিলম্ব দেখ, মৌল বা যৌগের একটি পরমাণুর জায়গায় কি হবে? অণুর ভর, অণুর ভর। একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত। কারণ এখানে এককটা কি 1 AMU, এবং সেটা কত? অণু পরমাণুর ভর মাপার এককটা কি 1 AMU। আর 1 AMU সমান সমান কত যদি ধারণা করি, মানে যদি অ্যাকচুয়ালি আমরা তো সবকিছু একটা ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি, পরীক্ষার মধ্যে ঠিকই, কিন্তু আমাদের তো সেই আইডিয়াটা হচ্ছে না যে আসলে কার্বনের একটা পরমাণুর ভর কত, জানি কি? জানি না। কিন্তু যদি আমরা মনে মনে কল্পনা করি, ধর যে কার্বনের একটা পরমাণুর ভর হলো তোর 12 কেজি, কয় কেজি? 12 কেজি। তাহলে 12 কেজির 1/12 অংশ মানে কি 1 কেজি। এরকম একটা ধারণা তো আসবে। তো জাস্ট ওইটাই যে কার্বনের আ C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। তাই না? তো ওইটাই AMU, তাহলে এখানেও তাই হবে, ওর সঙ্গে অণুর ভরটা তুলনা করা হবে। যে তোরা চিন্তা করতে পারিস যে এখানে পরমাণু কেন হলো? আণবিক তাহলে এখানে না, এটাই তো 1 AMU। অণুর ভরটাকেও এইটার সঙ্গে তুলনা করা হবে, আর পরমাণুর ভরটাও এই একই এককের সঙ্গে তুলনা করা হবে। মানে ফিক্স করা যায় একক কাছে না, সেটাই তুলনা করা। ঠিক আছে? তাহলে কোন মৌল বা যৌগের একটি অণুর ভর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ,
সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌল বা যৌগের ওই নিচে নিচে দিলাম, হ্যাঁ, তোরা ঠিক করে দেখ, মৌল বা যৌগের কি বলে রে, আণবিক ভর বলে, আণবিক ভর বলে। তাহলে এখানে আণবিক ভর কি হবে, আণবিক ভর সমান সমান হবে মৌল বা যৌগের, মৌল বা যৌগের মৌল বা যৌগের একটি পরমাণু হবে কি, একটি অণুর ভর, একটি অণু বা এই নিচে যেটা ছিল সেটাই থাকবে। এটা- আর আণবিক ভরেরও কি একক থাকবে? এটাও তো একই রকম, দুটো ভরের তুলনা। এবার যেটা বলছিলাম যে ক্লাস 9 আমরা পড়েছিলাম, মনে পড়ছে কিনা আমি জানি না ঠিক, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, এগুলো হালকা করে বলে দিচ্ছি একটু মনে রাখবেন। গ্রাম আণবিক ভর পড়েছিলাম, বা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর, মনে পড়ছে কি ছিল যে গ্রাম পারমাণবিক ভর কাকে বলবো, যে যে পারমাণবিক ভরটা পাই আমরা, তার তো একক থাকে না, তার সাথে একক যদি গ্রাম লাগাই দিই তাহলে সেটাই হবে কোনো মৌলের পরমাণুর গ্রাম আণবিক গ্রাম পারমাণবিক ভর। যেমন কার্বনের পারমাণবিক ভর হলো 12, কত, 12, তাহলে এর সাথে যদি জি লাগিয়ে দিই তাহলে এই 12 গ্রাম হবে তো কার্বনের গ্রাম পারমাণবিক ভর। ঠিক একইভাবে কোনো মৌল বা যৌগের আণবিক ভরের সঙ্গে যদি গ্রাম লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে যে ভরটা পাবো সেটা হবে গ্রাম আণবিক ভর। যেমন জল H2O, আমরা দেখলাম এর আণবিক ভর 18, আণবিক ভর কত, 18, এখন একক লাগাই নিয়ে, যখনই আমি বলবো 18 গ্রাম, এটাই হবে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। বোঝা যাচ্ছে? নোট করবি কি কথা, নোট করবি, দেখে বলি কি বলতে, প্রথমে লেখ গ্রাম পারমাণবিক ভর, পরমাণুর পরমাণুর পারমাণবিক ভরে গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত। যেমন কার্বনের পারমাণবিক ভর 12, কার্বনের পারমাণবিক ভর 12, সুতরাং কার্বনের গ্রাম পারমাণবিক ভর 12 গ্রাম, 12, বুঝতে পারলি? কার্বনের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর কত পেলাম, 12 গ্রাম। এই 12 গ্রাম, এই 12 গ্রাম কার্বনকেই বলা হয় 1 গ্রাম পরমাণু কার্বন, বুঝলি? 1 গ্রাম পরমাণু কার্বন মানেই হলো 12 গ্রাম। আবার 1 গ্রাম পরমাণু মানেই হলো কি 1 মোল, মনে পড়ছে, মনে পড়ছে, 1 মোল মানে 1 গ্রাম পরমাণু কার্বন, আর 1 গ্রাম পরমাণু কার্বন মানে হলো 12 গ্রাম। এটা চল, তাহলে গ্রাম আণবিক ভর কি হবে, একই হবে কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যা পাবো সেটা হবে কি গ্রাম আণবিক ভর। ওটাকে লিখতে হবে আলাদা করে, দরকার নেই। 1 গ্রাম অণু কাকে বলবো, 1 গ্রাম অণু। যেমন এখানে জলের উদাহরণটা দিয়েছিলাম কই, আচ্ছা ওখানে, এগুলো মুছে দিলাম, এগুলো তো হয়ে গেছে। H2, কোন যৌগিক পদার্থের আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটাও এখানে দেখাচ্ছি। দেখ, জল, জলে কি আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এক একটা হাইড্রোজেনের পরমাণুর ভর কত, 1, তাহলে দুইটা আছে 2 × 1, প্লাস অক্সিজেন কয়টা আছে, একটা, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16, তাহলে একটা আছে 16, তাহলে কত, 2 + 16 মানে হলো 18। এই যে 18, এই যে 18 পেলাম, এই যে 18 পেলাম, এই 18টা কি, এটা হলো আণবিক ভর। আণবিক ভর, কোন যৌগের আণবিক ভর এইভাবেই বের করতে হয়, ঠিক? এটা পেলাম আণবিক ভর। এবার এই 18 সাথে যদি আমি গ্রামটা লাগিয়ে দিই, কি লাগিয়ে দিই, গ্রাম, তাহলে এটা কি হবে, গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক
আণবিক ভর, গ্রাম আণবিক ভর। এবার এই 18 গ্রাম জলকে এক এক গ্রাম অণু জলও বলা হবে। 1 গ্রাম অণু জল, ঠিক আছে? 1 গ্রাম অণু জলও বলা হয়। এই 18 গ্রামকে আমরা কি বলবো? 1 গ্রাম অণু জল। মানে 1 গ্রাম অণু জল মানে হলো 18 গ্রাম, ঠিক আছে? আবার এই 1 গ্রাম অণুই মানে হলো আবার 1 মোল। 1 মোল। আর 1 মোল যে কোনো পদার্থের অণু বা পরমাণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻²6। এগুলো কেন করা হচ্ছে? কারণ এটা হলো চ্যাপ্টার নামই হলো রাসায়নিক গণনা। মানে এক্ষেত্রে এগুলো নিয়েই আলোচনা করতে হবে আমাদের। ভর নিয়ে, অনুপরমাণুর সংখ্যা নিয়ে। এই চ্যাপ্টারটা যে মেন বেসটা, যে মূলটা, যে শেকড়টা, এটা কোথায় পড়ে আছে? ক্লাস 9 এর মূলের ধারণা। সেখান থেকে কিছুটা অংশ তুলে এখানে তোদের বললাম যেটা দরকার পড়বে আমাদের এখানে। বুঝতে পারলি? পুরো ক্লিয়ার হলো কি পারমাণবিক ভর আর পারমাণবিক ভর আর আণবিক ভর কি জিনিস পুরো ক্লিয়ার হয়েছে। এবং সেখান থেকে আমরা কি জানলাম? গ্রাম আণবিক ভর কি? 1 গ্রাম 1 গ্রাম অণু কি? গ্রাম পারমাণবিক ভর কি? 1 গ্রাম পরমাণু। খুব সহজ জিনিসটা ছিল, হয়তো আমরা বুঝিনি। জিনিসটা খুবই সহজ ছিল। ঠিক আছে? চল তাহলে এটা হলো। এই যেটুকু পড়ালাম এটা কিন্তু আমাদের ক্লাস 9 এর অভিজ্ঞতা। ঠিক আছে? এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে এখানে। তো কিছু যৌগিক পদার্থ আছে যেগুলো আমাদের এখানে লাগবে। ঠিক আছে? সেই যৌগিক পদার্থগুলোর আণবিক ভর কি করে বার করবো তার একটা লিস্ট তৈরি করে ফেলি। অ্যাকচুয়ালি একটা যৌগের নাম। যৌগের নাম। আণবিক উপাদান হলো গুরুত্বপূর্ণ যৌগের নাম, সংকেত ও তারিখ আর ভরের আলা। তো প্রথমটা দেখ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর বলে যেটা আরেকটা নাম কি চুনা। ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত কি? Cl Cl Cl। তো এর আণবিক সংকেত বার করতে হলে এর অণুটা, এর যে একটা অণু কি কি পরমাণু এবং কত সংখ্যক পরমাণু দিয়ে তৈরি সেটা দেখতে হবে। এবং প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর কত সেটা জানতে হবে আমাদের। যেমন এখানে কে কে আছে? ক্যালসিয়ামের একটা পরমাণু আছে। ক্যালসিয়ামের একটা পরমাণু, পরমাণু মানে কি? ওর পারমাণবিক ভর জানা দরকার। কত বুঝলে? ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 তাহলে 40। কার্বনের কয়টা পরমাণু আছে? একটা। একটা মানে কত? 12। কার্বন 12 না? আর অক্সিজেনের কয়টা পরমাণু আছে? 3টা। তাহলে 3 × 16 তাহলে কত? 40 2 52 52 প্লাস 3 ষোলো কত রে? 48 না? 3 ষোলো কত? 48 আর 52 কত? 100। তাহলে 100 হলো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100। তো গ্রাম আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর কত? 100 গ্রাম। আর 1 গ্রাম পরমাণু কত? 100 গ্রাম। 1 মোল কত? 100 গ্রাম। বুঝলে? আর 100 গ্রামে কতগুলো অণু আছে? 100 গ্রামে কতগুলো অণু আছে? 6.022 × 10⁻²⁰। 1 মোল পরিমাণে তো এটাই থাকে। 100 গ্রাম মানেই তো 1 মোল। বুঝলে? আচ্ছা ঠিক আছে। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। NH4 NO2 নাকি? NH4 NO। কি কি আছে এখানে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে? একটা, দুটো। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। অক্সিজেন আছে 2টো। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত জানতে হবে? কত? 14। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তো দুটো আছে নাইট্রোজেন, তাহলে 2 × 40। নাইট্রোজেন দুটো প্রথম পরমাণুটা কি? নাইট্রোজেন। এখানে একটা আছে, এখানে একটা আছে। একবারে যেটা পারমাণবিক প্রথমে দেখো ওটা ওই মৌলটা যেখানে ওই যে ওটা যেখানে যেখানে থাক সবগুলোকে নিয়ে নেবো। তারপরে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। পারমাণবিক ভর কত? 1। অক্সিজেন কয়টা আছে? দুটো। পারমাণবিক ভর কত? 16।
তাহলে কত হলো 14 × 28 প্লাস 4 × 4 16 × 32। তাহলে মোট কত হচ্ছে এদিকে হয়ে গেল 60 আর 64 64। তাহলে এই যে যৌগিক পদার্থটা আছে এর গ্রাম পারমাণবিক ভর কত, গ্রাম আণবিক ভর কত 64 গ্রাম, ঠিক আছে না? আর 1 গ্রাম 1 গ্রাম অণু কত এই পদার্থটা, 1 গ্রাম অণু কত 64 গ্রাম। দেখ এই যে 1 গ্রাম অণু ভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু ভিন্ন যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, একই হয় না। যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেট সমান কত 100 গ্রাম, আর 1 গ্রাম অণু অ্যামোনিয়াম নাইট্রেট সমান কত 64 গ্রাম। কথা বুঝলি? তাহলে একইভাবে 1 মোল এই যে পরিমাণটা আছে এটাও সব পদার্থের ক্ষেত্রে সেম না, কিন্তু অণু পরমাণুর সংখ্যাটা সেম। 1 মোল মানে সংখ্যাটা সেম কিন্তু ভরটা আলাদা হতে পারে। কথা বুঝলি? সংখ্যাটা সেম। 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে যদি মৌলিক পদার্থ হয়, যদি মৌলিক পদার্থ হয় তাহলে 6.022 × 10⁻23 টি কি থাকবে পরমাণু থাকবে। যদি যৌগিক পদার্থ হয় তাহলে ওই পরিমাণ কি থাকবে অণু থাকবে। আর যদি ধর কোনো আয়ন হয়, আর যদি কোনো কি হয় আয়নীয় যৌগ হয়, কি হয় আয়নীয় যৌগ, তাহলে ওই পরিমাণ অ্যানায়ন আর ক্যাটায়ন থাকবে 6.022 × 10⁻23। বুঝলি? চল এবার অ্যামোনিয়াম নাইট্রেট হলো এরপরের পদার্থটা লেখো ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, MgCO3, Mg কত 24, কার্বন কত 12, অক্সিজেন কত 3 × 16। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24, কার্বন একটাই আছে 12, অক্সিজেন 3 আছে 3 × 16। তাহলে 24 আর 12 মিলে হয়ে গেল 36, 36 প্লাস 48 সমান 8 6 14, 8 6 14 84। ঠিক আছে? এভাবে তোরা আরো কয়েকটা পদার্থের নাম বলে দিচ্ছি, এদের আণবিক ভরটা বের করে দিবি, ঠিক আছে না? প্রথম হলো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, সালফেট Zn-SO4, Zn-SO4 কি কি আছে জানি, জিঙ্ক আছে, জিঙ্কের পারমাণবিক ভর কত জানতে হবে, সালফার, সালফারের কত জানতে হবে, আর অক্সিজেন তো জেনেই গেলি 16। ঠিক আছে, এটা বের করে নিয়ে আসবি এগুলো। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, যেটা হলো 65.5 প্লাস সালফারের 32 4 ইন্টু 16, হিসাব করে নিবি হ্যাঁ। আর নাইট্রোজেন আছে একটা NH4, নাইট্রোজেনের দেখলাম 14 প্লাস হাইড্রোজেনের 4টা 4 ইন্টু 1, ক্লোরিনের হলো 35.5, হিসাব করে যোগ করে থেকে হ্যাঁ। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, MgO। তো Mg কত 24, অক্সিজেন হলো 16, যোগ করে নিবি, ঠিক আছে। কপার সালফেট, কপার সালফেট বা এর আরেকটা নাম হলো তুতে, তুতে না কপার সালফেট CuSO4, CuSO4। ঠিক আছে, কপারের হলো 63.5, আণবিক পারমাণবিক ভর কত 63.5, সালফারের হলো 32, অক্সিজেনের 4 × 16, ঠিক আছে 4 × 16। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এগুলো কেন দেখাচ্ছি বুঝতে পারবি পরে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি জিনিস রে, আমাদের খাদ্য লবণ, খাবার যে লবণটা ব্যবহার করি তার সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl, NaCl। সোডিয়াম মানে কত 23, ক্লোরিন হলো 35.5, যোগ করে দিই। একটা সোডিয়াম আছে একটা ক্লোরিন আছে, তাহলে NaCl। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর আর ক্লোরিনের পারমাণবিক ভর যোগ করলে হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2
SO4 H2 SO2 তাহলে 2 into 1 হাইড্রোজেন সালফার অক্সিজেন হাইড্রোজেন এর কথা পারমাণবিক ভর এক তো দুটো আছে 2 1 2 সালফার কত প্লাস 32 32 আর অক্সিজেন হলো 16 চারটা অক্সিজেন আছে 4 into 16 যোগ করলে সালফারিক অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আমরা যে সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ে ডিল করব তার মধ্যে সাধারণত এই মৌলগুলোই সরি এই যৌগিক পদার্থগুলোই থাকবে ঠিক আছে না তো এখানে এদের ভরগুলো দরকার ঠিক আছে নাইট্রিক অ্যাসিড কি সংকেতটা কি সংকেতটা মনে রাখতে হবে H NO3 হাইড্রোজেন কয়টা আছে একটা তাহলে 1 প্লাস নাইট্রোজেন কয়টা আছে একটা 14 অক্সিজেন কয়টা আছে তিনটা 3 into 16 পয়েন্ট নিচে নাইট্রিক অ্যাসিড হলো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড সংকেতটা কি NaOH কি কি আছে এতে একটা সোডিয়াম আছে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন একটা সোডিয়াম মানে 23 একটা অক্সিজেন মানে 16 একটা হাইড্রোজেন মানে 1 তাহলে সালফার ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড এটা বলবো না আমি SO2 খালি সংকেত দিয়ে নিচ্ছি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড KCl পটাশিয়াম হলো 39 পারমাণবিক ভর 39 আর ক্লোরাইডে 35.5 যোগ করে নিই কত হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 হ্যাঁ তোরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর জেনে গেছিস ক্লোরিনের পারমাণবিক ভর জেনে গেছিস এভাবে বসে বের করে নেব ঠিক আছে এই কটা দরকার পড়বে সংকেতগুলো আর আমি ঠিক আছে এরপর দুটো ইম্পর্টেন্ট টপিক যার মধ্যে প্রথমটা হলো প্রমাণ ঘনত্ব প্রমাণ প্রমাণ কি সংজ্ঞাটা দেখে ভাই তারপরে ডিসকাস করছি এসটিপিতে 1 লিটার 1 লিটার লিটার কার তো আয়তনে আয়তনে 1 লিটার এসটিপিতে 1 লিটার আয়তনে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্রামে প্রকাশিত ভরকে প্রমাণ ঘনত্ব বলে বুঝলি ধর একটা গ্যাস নিয়েছি 1 লিটার পরিমাণ তার ভর কত থাকবে সেটাই হলো তার ওই গ্যাসটার এটাই প্রমাণ ঘনত্ব কিন্তু 1 লিটার আয়তনের কোনো গ্যাসের দ্বারা প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ প্রমাণ ঘনত্ব সমান সমান এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ঠিক ঠিক এবার এসটিপি কি বলতো এসটিপি এসটিপি কি জিনিস হ্যাঁ এসটিপি কি জিনিস কি as per standard T for temperature আর P for pressure তাহলে প্রমাণ উষ্ণতা আর চাপ যেটাকে আমরা প্রমাণ উষ্ণতা আর চাপ বলেছি সেটাই হলো এসটি বলেছিলাম অনেক কিছু সঙ্গে প্রমাণ উষ্ণতা ও চাপে যেমন চার্লস আর গ্যাসের ধর্মের গ্যাসের আচরণে আমরা করেছিলাম এই জিনিসটা প্রমাণ উষ্ণতা তাহলে প্রমাণ উষ্ণতাটা কত প্রমাণ উষ্ণতাটা কত রে 0 ডিগ্রি সেলসিয়াস তাই না এটাকে প্রমাণ উষ্ণতা বা কেলভিন স্কেলে এটাকে কত বলা হয় 273 এটাই প্রমাণ স্ট্যান্ডার্ড ঠিক আছে আর স্ট্যান্ডার্ড প্রেসার দিয়ে 76 সেমি এইচ সমান
76 শ্রেণী তারদ স্তম্ভের সমান। আর এটাকে কি বলা হয়? 180। কি বলা হয় এটাকে? 180। তাহলে এই স্ট্যান্ডার্ডে মানে এই টেম্পারেচার আর এই চাপে 1 লিটার আয়তনের গ্যাসের যা ওজন মান সেটাই হলো প্রমাণ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। চলো, এখানে একটা জিনিস মনে রাখবে যে H2 মানে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, তাই না? তো এককটা কি হবে? গ্রাম পার লিটার হবে না? এটা এককটা কি হবে? গ্রাম পার লিটার। মানে 1 লিটারের যা ভর, 1 লিটারের যা ভর, তার কি ভর বাই আয়তন, মানে ভরের একক বাই আয়তন, তো সেটা তো একই থাকে। তাহলে এককটা কি মানে আমি জানি, এককটা প্রমাণ ঘনত্বের একক, প্রমাণ প্রমাণ ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার, ইংরেজি দিকে জি পার এল। ঠিক আছে? এবার এই যে প্রমাণ ঘনত্ব, এটা কিন্তু চাপ আর প্রেসারের উপর নির্ভর করে, তাই এটাকে ফিক্স করে দিয়েছি। যদি আমি চাপ আর তাপ পরিবর্তন করি তাহলে এই যে ভর আছে, এই ভরটা পরিবর্তন হবে। ঠিক আছে? এটা লিখে দিই আরেকটা ইনস্টাগ্রাম দেখুন যে প্রমাণ ঘনত্ব গ্যাসের চাপ ও তাপের উপর নির্ভরশীল। ঠিক আছে? বাষ্প ঘনত্ব, বাষ্প ঘন- গ্যাসের বাষ্প ঘনত্ব বা গ্যাসের বাষ্প, এটা কি জিনিস? দেখো, এটা একই উষ্ণতা ও চাপে, বুঝলি? একই উষ্ণতা ও চাপে যে কোনো আয়তনের গ্যাসের ভর একই উষ্ণতা ও চাপে, একই উষ্ণতা, চাপটা একই হবে, প্রমাণ না একই, তারপরে ভেরিফাই দিদি এটা উষ্ণতা আর চাপ মানে কথা কথা বলছে, এটা ফিক্স থাকবে, এটা নড়বে না, ঠিক আছে? যে কোনো আয়তনের গ্যাসের ভর তাদের গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন 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 গ্যাসের ভরের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের কি বলে? বাষ্প ঘনত্ব। এটাও ঘনত্ব, কিন্তু কি? বাষ্প ঘনত্ব। আর পার্থক্যটা কি? এটা তুলনা করা হচ্ছে হাইড্রোজেনের ভরের সাথে, সমায়তন হাইড্রোজেনের ভরের সাথে। পার্থক্যটা বুঝলি? আগে এটা কি বলেছিলাম যে এসটিপিতে 1 লিটার আয়তনের যে কোনো গ্যাসের ভর, ঠিক আছে না? এখানে কি যে একই চাপ ও উষ্ণতায় যে কোনো আয়তনের গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। অর্থাৎ এটাকে যদি আমি একটু এর ভিতরে যাই তাহলে কি পাবো? অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান সমান কি দাঁড়াচ্ছে যে যে কোনো উষ্ণতা ও চাপে যে কোনো আয়তনের গ্যাসের ভর বাই ওই একই একই উষ্ণতা ও চাপে সম আয়তন H2 গ্যাসের ভর। দেখ, উপরেও ভর নিচেও ভর, নিচেও ভর, তাহলে ভরের তুলনা বা অনুপাত, তাহলে কি হবে? একক থাকবে বাষ্প ঘনত্ব, একক থাকবে, হ্যাঁ, দেখি একক
বিহীন, কারণ এই রাশিটি দুটি সমজাতীয় সমজাতীয় রাশির অনুপাত না? তাহলে দেখ, এর মানটা, এই যে বাষ্প ঘনত্বের মানটা উষ্ণতা আর চাপের উপর নির্ভর করে না। কেন? বুঝিয়ে দিচ্ছি। দেখ, যদি উষ্ণতা পরিবর্তন উষ্ণতা পরিবর্তন তাহলে এই উপরের গ্যাসটার ক্ষেত্রে ভরের যা পরিবর্তন হবে, একই অনুপাতে নিচের গ্যাসটার ক্ষেত্রেও সেম ভরের পরিবর্তন হবে। ধর একই কন্ডিশনে এটা কেউ মাপছে, এটা কেউ মাপছে, তাই না? তাহলে এর যা পরিবর্তন, এটা তো গ্যাস, এটাও গ্যাস, এর যা পরিবর্তন হবে এরও তো তাই পরিবর্তন। কথা বুঝলেন? তাই এক্ষেত্রে যেহেতু একই রাশির অনুপাত, তাহলে এক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো কি করবে না, এই রাশিটার উপর প্রভাব বিস্তার করবে না। তার মানে কি এখানে চাপ আর উষ্ণতার কোনো প্রভাব পড়বে। তাহলে বাষ্প ঘনত্বের উপর উষ্ণতা ও চাপের প্রভাব নেই। উষ্ণতা ও চাপের প্রভাব নেই। ঠিক আছে? তো প্রমাণ ঘনত্ব কি জানো? বাষ্প ঘনত্ব কি জানো? এর জন্য কি পার্থক্যটা লিখতে হবে? হ্যাঁ, পার্থক্য লিখতে হবে। তো লিখবেন পার্থক্য। এটা বাইরে করে নেই সম্ভব। আমি পয়েন্টগুলো তো দিয়ে দিয়েছি, কি পয়েন্টগুলো আছে করে দেবেন। প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য। ঠিক আছে? প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক বিস্তার নাম পয়েন্ট, এটা আসার মতো, পরীক্ষায় আসার মতো। প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, পার্থক্য দেখলাম, সম্পর্কটা দিয়েছিলাম, সম্পর্কও রয়েছে, এটা কেমন সম্পর্ক? বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব সমস্যা কি দেখলাম, যে কোনো যে কোনো উষ্ণতা ও চাপে যে কোনো আয়তনের গ্যাসের ভর, ভালো করে এটা বুঝবি কিন্তু, অ্যাটেনশন, বুঝলে মজা হবে, না বুঝলে কোনো মজা নাই। ঠিক আছে? যে কোনো উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের যে কোনো আয়তনের গ্যাসের ভর বাই ওই একই উষ্ণতা ও চাপে একই উষ্ণতা ও চাপে সম আয়তন, সম আয়তন এইচ টু গ্যাসের বল, এটা তো পেলাম রাশমাল এটা। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে যে কোনো উষ্ণতা না, যেহেতু যে কোনো উষ্ণতা বলেছে, তো যে কোনো উষ্ণতার মধ্যে তো এসটিপিটাও পড়ে, পড়ে কিনা? তাহলে আমি ধরে নিচ্ছি যে এসটিপি তে, আর যে কোনো উষ্ণতা না, এটা হচ্ছে ভি আয়তন, ভি আয়তন, আয়তনের গ্যাসের ভর, যে কোনো বলেছে, তো আমি যে কোনো একটাকে তো ফিক্স করতে পারি। আমি ফিক্স করলাম এসটিপি, কথা বুঝেছি। আমি কেন ফিক্স করছি, কারণ আমি এখান থেকে আবার প্রমাণ ঘনত্বের সংখ্যাটাও বের করে নেব। কি করে করছি দেখ, বাই ওই একই উষ্ণতা, ওই একই উষ্ণতার চাপ কত, এসটিপি 0 আর 75 76 বা 180, ভি সম আয়তন বলেছে, তাহলে ভি আয়তন ইস টু গ্যাসের ভর। ঠিক আছে? আচ্ছা, এসটিপি তে এখানেও ভি আয়তন আছে, এখানেও ভি আয়তন আছে, তাহলে 1 লিটারের কয় গুণ? ভি গুণ হবে, 1 লিটারে ভি গুণ হবে, এখানেও 1 লিটারের ভি গুণ হবে, তাহলে উপরে ভি গুণ, নিচেও ভি গুণ, কেটে গেল, কত হবে? 1 লিটার গ্যাসের ভর বাই
এসটিপিতে 1 লিটার ইজ টু গ্যাসের ভর। হ্যাঁ? তো এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভরটাকে কি বলা হয়? প্রমাণ ঘনত্ব। এই না প্রমাণ ঘনত্ব। আর এসটিপিতে 1 লিটার এইচ টু গ্যাসের ভর কত বলেছিলাম? 0.089। 0.89। তাহলে প্রমাণ বাষ্প ঘনত্ব সমান কি পেলাম? প্রমাণ ঘনত্ব বাই অর্থাৎ অর্থাৎ কি পেলাম? বাষ্প ঘনত্ব সমান সমান প্রমাণ ঘনত্ব বাই 0.089। তাহলে অর এর নিচে কিছু না মানে কি 1, তাহলে এটা গুণ এটা সমান সমান সমাধানের নিয়মে কি এটা গুণ এটা সমান সমান এটা গুণ এটা। তো সুতরাং প্রমাণ ঘনত্ব সমান সমান এমন ভাবে লিখছি সুতরাং প্রমাণ ঘনত্ব সমান সমান 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। ঠিক আছে, মনে থাকবে এটা হলো এই দুটো রাশির মধ্যে সম্পর্ক, এবং যদি প্রমাণ করতে পারে দেখাতে পারে কি হবে বোঝা গেল? সিম্পল না, বহুত সিম্পল আছে। সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাও। এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এই টপিকেরই পার্ট 2 এ। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।